ভারতের রাজনৈতিক পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, ২০২৪ সালের শুরু থেকেই উপমহাদেশের বেশ কয়েকটি দেশে যে রাজনৈতিক এবং স্থানীয় বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে, সেটি কিন্তু নিঃসন্দেহে চিন্তার কারণ এই উপমহাদেশের রাষ্ট্রগুলোর বাসিন্দাদের। আপনি জানেন যে ভারত একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মধ্যে ভারতের সরকার। ঠিক সাম্প্রতিক সময়ে যে কটি ঘটনা আমরা সামনে দেখেছি তার মধ্যে নিঃসন্দেহে উল্লেখযোগ্য এই আজকের সকালের একটি ঘটনা। আপনি জানেন যে দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু আজকে আগামী দুদিন পর তার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। আপনি জানেন যে 6 মাস আগে আবগারি সংক্রান্ত একটি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে ভারতের অর্থনৈতিক বিষয়ক তদন্তকারী সংস্থা ইডি, তারপর দুর্নীতি বিষয়ক তদন্তকারী সংস্থা সিবিআই। এই সিবিআই এবং ইডি দুটো কেন্দ্রীয় সংস্থার কিন্তু আইনি যে মারপ্যাচ, সেই মারপ্যাচে কিন্তু আটকে রয়েছেন এই অরবিন্দ কেজরিওয়াল। দুদিন আগে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্তকারীর এই তদন্ত ব্যবস্থার ওপর তীব্র কটাক্ষ করেন এবং অরবিন্দ কেজরিওয়ালকে জামিনে মুক্ত করেন। এবং আজকে সকালবেলা তিনি যখন বলছিলেন যে আগামী দুদিনের মধ্যেই তিনি পদত্যাগ করবেন এবং সেখানে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তার সৎ এবং অসততার যে পরীক্ষা সেটি জনসাধারণের কাছ থেকে নেবেন। আপনি জানেন যে 2013 সালের পর থেকে দিল্লির মসনদে অরবিন্দ কেজরিওয়াল পরপর তৃতীয়বারের মুখ্যমন্ত্রী। স্বাভাবিক 70 আসনের দিল্লির প্রায় 62 আসনে কিন্তু তার দল এপি অর্থাৎ আম আদমি পার্টির পক্ষ থেকে কিন্তু গত সবশেষ যে বিধানসভা নির্বাচন 2020-তে সেই মসনদ দখল করেছেন অরবিন্দ কেজরিওয়াল। যেহেতু তার বিষয়ে দুর্নীতির অভিযোগ এসেছে, সেই কারণেই জনসাধারণের কাছ থেকে তিনি ম্যান্ডেট নিয়ে আবারও মুখ্যমন্ত্রী পদে বসতে চাইছেন। যেটি বলছিলাম যে শুধুমাত্র ভারতের দিল্লিতে নয়, মণিপুরে আপনি জানেন যে মণিপুর রাজ্যের গত 1 বছর ধরে মেইতেই এবং কুকিদের মধ্যে এই জাতিগত সহিংসতা একটি চরম আকার ধারণ করেছে। রাজ্য সরকার সর্বতোভাবে চেষ্টা করছে, কেন্দ্রীয় সরকারও চেষ্টা করছে সেখানে সহিংসতা পরিহার করে সাধারণ জনজীবন ফিরিয়ে আনার জন্য। আপনি জানেন যে ইতিমধ্যে 200-রও বেশি সাধারণ মানুষ এবং এই দুই সম্প্রদায়ের মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় সরকার প্রাণপণ চেষ্টা করেছে। অরুণাচল প্রদেশের ক্ষেত্রেও আমরা দেখেছি যে আপনি জানেন যে অরুণাচল প্রদেশে ভারত এবং চীন সীমান্ত রয়েছে। সেই সীমান্তের উত্তেজনার খবর প্রতিদিনই আমরা দেখেছি, সংবাদপত্রের প্রধান শিরোনাম হয়েছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু এই চীনের আগ্রাসন, কখনো ভারতের পাল্টা প্রত্যাঘাত, এই সমস্ত বিষয় কিন্তু আমরা দেখেছি আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো গুজব আকারে, কখনো সত্যি তথ্য আকারে কিন্তু আমরা দেখেছি সামনে এসেছে। সবশেষ আপনি জানেন যে আমি যে রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গে গত 1 মাস ধরে, মানে 1 মাসের কিছুটা বেশি সময়, প্রায় 36 দিন ধরে কিন্তু টানা একটি সামাজিক আন্দোলন ডানা বাঁধতে শুরু করেছে এবং ইতিমধ্যেই রাজ্যের শেষে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের যে প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কার্যত বড় ধরনের চাপ প্রয়োগ করেছে। 2011 সাল থেকে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মসনদে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আপনি জানেন যে এই আরজিকরের যে নারী চিকিৎসক 9 আগস্ট এই যে মর্মান্তিক পাশবিক অত্যাচারের পর খুনের ঘটনায় কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু শুধু এককভাবে আজ এই আন্দোলন চলছে না, নাগরিক আন্দোলন, সামাজিক আন্দোলন কিন্তু জোরদার হচ্ছে, দাবি উঠেছে তার পদত্যাগের। তো শেষ মুহূর্তে কী হয় সেটি আমাদের সময়ের দিকেই তাকিয়ে থাকতে হবে। তো এই ছিল আমার কাছে এই সর্বভারতীয় বেশ কয়েকটি রাজ্যের একটি অস্থিতিশীল অবস্থা, তাতে কিন্তু রাজ্যে সরকার চাপে পড়েছে এবং মোদী প্রশাসনও কিন্তু কার্যত তাদের কপালেও চিন্তার ভাঁজ। তো এই ছিল আমার কাছে এই সংক্রান্ত সবশেষ। আমরা তখন সরাসরি ছিলাম কলকাতায়।